বেশ কয়েকজন ক্রিকেটারকে সাইন করানো হলেও এখন পর্যন্ত বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি জমা দেয়নি। প্রথমে যে টার্গেটটা দেওয়া হয়েছিল যে প্রথমত পঞ্চম কার্য দিবস অর্থাৎ 5 দিনের ভিতরে আপনাকে টাকা জমা দিতে হবে ব্যাংক গ্যারান্টি, না হলে আপনি ফ্র্যাঞ্চাইজি চালাতে পারবেন না। সেখানেই সংকটটা তৈরি হচ্ছে, সে কারণে বিপিএল নিলামটা আরও এক দফা পিছিয়ে গেছে। পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি পরিবর্তনের একটা সংকেত বা একটা সংশয় তৈরি হয়েছে। এছাড়াও যদি আমরা কথা বলি, মেন্টর হিসেবে শোয়েব আখতার আসছেন, ক্রিকেটার হিসেবে আসছেন অ্যালেক্স হেলস, এসব নিয়ে আমরা আলোচনা করবো। আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান ভাই, আপনাকে স্বাগত। শুরুটা মনে হয় করতে হয় যে ওই ব্যাংক গ্যারান্টি ইস্যুটা নিয়ে, যে আমরা যখন ওই 5 তারিখে সম্ভবত সদস্য সচিব যিনি বিপিএল গভর্নিং কাউন্সিলর ইফতেখার রহমান মিঠু ভাই, তিনি বলছিলেন যে, এবং বিসিবি সহসভাপতি যিনি সাখাওয়াত হোসেন, তিনি বলছিলেন যে ব্যাংক গ্যারান্টি যদি না দেওয়া হয় তাহলে আপনাকে আসলে কোনোভাবেই বিপিএল এ ফ্র্যাঞ্চাইজি নিতে দেওয়া হবে না। প্রথমে ছিল 5 কার্য দিবস, তারপরে ছিল হচ্ছে 18 তারিখ পর্যন্ত সময় বাড়িয়ে দেওয়া হলো, সেটাও এখন মনে হয় যে বাড়িয়ে গেছে। অর্থাৎ 17 তারিখে নিলাম হওয়ার কথা ছিল, তারপর 21 তারিখ, 23 তারিখ, এখন আবার 23 তারিখ। আপনি আসলে কিভাবে দেখছেন যে বিপিএল নিয়ে কি আসলে যে আলোড়নটা সৃষ্টি করার চেষ্টা করছিলেন সেটা থেকে একটা সংশয় তৈরি হলো কিনা? আসলে যেটা মনে হচ্ছে যে তাড়াহুড়া করে করতে গেলে যেটা হয় যে আমরা কিন্তু প্রথম থেকেই বছরের শুরু থেকেই যখন গতবারের বিপিএল নিয়ে কথা বলছিলাম তখন কিন্তু বলেছি যে এখন থেকে আসলে শুরু করতে হবে যে সামনের বিপিএলটা আমরা কীভাবে গুছাবো বা সামনের বিপিএলে কাজ করতে হবে। এইবারও যেটা হলো যে একদম শেষ মোমেন্টে এসে আপনার অনেকগুলো ডিসিশন নেওয়া হলো, অনেকগুলা মানে ডিসিশন চেঞ্জ আসার পরে 5টা টিমকে সিলেক্ট করা হলো, কিন্তু এখনও দেখা যাচ্ছে যে সিলেকশনের পরেও আপনার যেই ব্যাংক গ্যারান্টিটা কথা, যেই জটিলতা থেকে যাওয়া থাকছে মানে সেইটা আসলে দূর হচ্ছে না। এইটাতে আসলে এই যে আপনি দেখেন যে তারিখগুলো বললেন 17, 21, 23, এখন 30, দেখেন এখন আবার এক সপ্তাহ অনেক পিছিয়েছে, এই 2-3 দিন করে পিছাচ্ছিল, এখন কিন্তু আসলে তার মানে এইবারের পরে হয়তো আর আগানোর সম্ভাবনা নেই। কারণ আপনি দেখবেন যে আমরা যদি এখানে বিসিবি যেটা বলেছে যে 16 তারিখ থেকে ডিসেম্বর 16 তারিখ থেকে 19 তারিখ থেকে জানুয়ারি 16 তারিখ পর্যন্ত হওয়ার কথা, সেই উইন্ডোটাও কিন্তু আসলে চলে আসছে। এখন আপনি অকশন করবেন, এবার অকশনটাই আপনি আসলে ফিক্স করতে পারছেন না। আপনি 5টা টিম রেডি করেছেন, সেইখান থেকে আবার একটা শোনা যাচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজিও আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ ব্যাংক গ্যারান্টি তারা দিতে পারছে না। এইটার কারণে কি আপনি একটা কথা মাঝে বলছিলেন যে আগে তো 2-3 দিন করে পেছানোর একটা ব্যাপার ছিল, এবার 1 সপ্তাহ পেছনে, এটাই কি মূল কারণ যে ওই 1 সপ্তাহ বেশি সময় পাচ্ছে একটা নতুন ফ্র্যাঞ্চাইজি খুঁজতে, কাকে নেওয়া যায়? না, আপনি এই যে দেখেন আপনি 2-3 দিন করে যে সময় দিচ্ছেন আপনি কিন্তু গুছাতে পারছেন না। আপনি বারবার এই যে টাইম ইয়া হচ্ছে, এটাতে কিন্তু আসলে অ্যাকসেপ্টেন্সটা যে থাকবে সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু আসলে কথা শুরু হয়ে গিয়েছে যে এবারের বিপিএলটা কি আসলে আগের চেয়েও খারাপ হবে নাকি, কারণ আপনি দেখবেন যে এই সময় আরও অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ রয়েছে এবং বিদেশি প্লেয়ারদের অ্যাভেলেবিলিটি নিয়েও কিন্তু সবসময় কথা হয়। সো এই যে এরকম তাড়াহুড়ার মধ্যে আপনি যখন করবেন তখন কিন্তু প্লেয়াররাও আসলে কতটুকু অ্যাভেলেবেল থাকবে তারাও কিন্তু দ্বিধায় থাকবে যে আমি কি খেলবো না। কারণ আপনার তো মানে একটা জিনিস চিন্তা করেন, আপনি একটা নর্মাল ফ্র্যাঞ্চাইজি লিগ চালাবেন, সেখানে প্লেয়াররা অবশ্যই জানে যে কবে থেকে আমার ডেট শুরু হবে, কবে আমার নিলাম, সেই জন্য সেভাবে প্রস্তুত থাকে। কিন্তু আপনি এইভাবে করে একটা মানে পাড়া টুর্নামেন্ট তো না, এটা তো আর পাড়া টুর্নামেন্ট না যে আপনি আজকের ডেট বলে কালকে করছেন। সো এই জিনিসগুলো যে হচ্ছে মানে এইটা আমার মনে হয় যে ভালো দিকে যাচ্ছে না। এই তাড়াহুড়া টুর্নামেন্ট এমনিও দল কমে গিয়েছে, সেখানে যদি তার মধ্যেও যদি এই যে ফ্র্যাঞ্চাইজি ব্যাংক গ্যারান্টি দিতে না পারে তাহলে আসলে আপনি আর কীভাবে টুর্নামেন্ট চালাবেন? আরেকটা ব্যাপার হচ্ছে এই যে একটা ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন হবে বা হচ্ছে বলে একটা গুঞ্জন তৈরি হচ্ছে, এইটা কি একটা বড় বার্তা দেয় কিনা যে বাংলাদেশে আসলে আপনি এই যে ব্যাংক গ্যারান্টি 10 কোটি টাকা নেবেন বা অন্যান্য একটা সলিড ওয়েতে বিপিএল আয়োজন করবেন, সেটার জন্য আসলে বাংলাদেশে পর্যাপ্ত ইনভেস্টর নেই, এটার জন্য আপনার আসলে বিদেশি ইনভেস্টর আসলে খোঁজা উচিত বা খুঁজতে হয়তো হতো, সেটা তারা করেনি। আপনার কি মনে হয় যে এই বার্তাটা দিতে বাংলাদেশ আসলে এখন ওই লেভেলের, মানে আপনি যদি 2-4 বছর আগে চিন্তা করেন সেই তুলনায় এখন ওই ধরনের ইনভেস্টর নেই যারা আসলে কত টাকা খরচ না, এই যে এই রিসার্চটা তো আসলে করতে হবে যে আপনি কোন টুর্নামেন্ট কোন কোম্পানিটা টুর্নামেন্ট আসলে চালাতে পারবে, এটা কিন্তু আসলে হাতে গোনা কিছু বড় কোম্পানি আছে যেগুলো আপনি আমিও জানি যে কি। এরপরে না হলে কি হয় যে বিসিবির একটা টিম থাকে, 2টা টিম থাকে, এইভাবে করে তো আসলে আপনি হবে না। আপনি বাইরের কথা বলছিলেন যে বাইরের ইনভেস্টরকে আনা যায় নাকি, এখন তাদের এসব নিয়ে কোশ্চেন করলে তারা বলে যে দেশে এরকম অনেক কোম্পানি রয়েছে যারা আসলে ফ্র্যাঞ্চাইজি চালাতে পারে, কিন্তু আপনি বাস্তবতায় কিন্তু যখন আসছেন তখন কিন্তু পাচ্ছেন না। সো সেই ক্ষেত্রে এই যে নতুন একটা স্পোর্টস ম্যানেজমেন্টকেও তারা হচ্ছে যে নিয়োগ দিয়েছে, তারাও তো আসলে বলছে যে দেখছে যে এইভাবে আসলে
তারা এত বড় বড় কোম্পানির সাথে কাজ করেছে, বড় বড় টুর্নামেন্টের সাথে কাজ করে এসেছে, তারা কিন্তু এখানে এসে আসলে বুঝতে পারছে যে যেভাবে বিসিবি বলছে ওই ধরনের ইনভেস্টর নেই, তারাও কাজ করবে কিভাবে, তারাও হয়তো বিদেশি ইনভেস্টরের সাথে কাজ করে যে আরাম পেয়েছে এখানে সেটা পাবে না। কিন্তু এইটার জন্য বিসিবির এই যে একটা লম্বা সময় ধরে আপনি এই বছরটা আমি ধরলাম স্কিপ করলো, কিন্তু আপনার আসলে টার্গেট করতে হবে এই বছরের লসের না, আপনার টার্গেট করতে হবে যে আপনি একটু থামিয়ে দেন, যেটা হচ্ছে আপনি বলেছেন যে এই বছরটা হয়তো পার করে পরের বছর। আমরা তো আসলে প্রতি বছরই বলছি যে ওই যে পাপন ভাইরাটা সেই আমাদের টার্গেট হচ্ছে নেক্সট ওয়ার্ল্ড কাপ। ব্যাপারটা কিরকম যে আমরা প্রত্যেকবারই বলি যে এবারটা কোনোভাবে শেষ করি, তারপরে এবার ভালো করবো না। তাই আমি স্কিপ করতে বলছি, স্কিপ করার কথা মিন করেছি যে মানে এবার মনে করো হলো না বিপিএল, আমি ধরছি হলো না, সেটাতে যেই লসগুলো হবে, কিন্তু সেইটার চেয়ে আপনি যদি সামনের বছরের জানুয়ারির উইন্ডো টার্গেট করে, ডিসেম্বরের উইন্ডো টার্গেট করে যদি আপনি এক বছর কাজ করে জিনিসটাকে আরও ফ্রুটফুল করেন, সেইটা ভালো না? আপনি এই যে যেটা বলছিলেন যে প্রত্যেকবারই এই কোনো মতে শেষ করে পড়ছি পরের বার, এই তো চলছে। আপনি এত বছর ধরে কাজ করে একটা পরিবর্তন দরকার, না হলে আপনি আসলে গ্লোবাল ব্র্যান্ডের কথা বলেন, আপনি একটা গ্লোবাল ব্র্যান্ড তৈরি করবেন, একটা টুর্নামেন্ট তৈরি করবেন, সেটা তো আসলে এইভাবে আসলে মানে পসিবল না। এটাতে মনে হয় একটা কনক্লুশন, মানে এইখানে আমরা তো একটা দেখেন একটা ছোট মানে ক্রিকেটিং ওয়ার্ল্ডটা কিন্তু অনেক ছোট, সেইখানে আপনার কয়েকটা দলে মানে বড় বড় ফ্র্যাঞ্চাইজি লিগ হয়, সেখানে আমি আইপিএলই ধরলাম, তাদের একটা এতদিন ধরে তারা আসছে, বা আপনি পিএসএলও ধরলাম, তাদের একটা ফ্যান বেস তৈরি হয়েছে, একটা নির্দিষ্ট ফ্র্যাঞ্চাইজি আছে যাদের লয়ালিটি, যাদের এইখানে ইনভেস্টমেন্ট দেখলেই আসলে ফ্র্যাঞ্চাইজি লিগের মানটা বোঝা যায়। এখন বাংলাদেশের আসলে ওই জিনিসটাই, কালচারটাই আসলে তৈরি হয়নি। মনে হয় যে ক্রিকেটটা আসলে আমরা আবেগে খেলি, শুধু কালচারটা তো আসলে আপনাকে নিজে থেকে তৈরি করতে পারে। এটা তো আসলে আপনি একটা ফ্যান বেজের কথা বলছেন, ফ্যানরা তো ওই টিমটা থাকলে না ফ্যান বেজ তৈরি হবে, আপনি তো ওই টিমটা রাখতেই পারেন। হ্যাঁ, সেটাই, মানে এটা দায়টা আমি পুরোপুরি দিব বিপিএল গভর্নিং কাউন্সিল এবং বিসিবিকে। আমরা একটু অন্য আলোচনা করি, সেটা হচ্ছে যে গত মৌসুমে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল অ্যালেক্স হেলসের, তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছিল। পরবর্তীতে তিনি রংপুরের হয়ে 6টা ম্যাচ খেলেছিলেন, 200-র বেশি মনে হয় রান করেছিলেন, বিয়ে করবেন বলে অন্যান্য কিছু ব্যাপার ছিল এই কারণে পরে সেখানে ছিল। এবারও আবার ওই ঢাকা ক্যাপিটালসই দ্বিতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে অ্যালেক্স হেলসের নাম প্রকাশ করেছে। আপনার কি মনে হয় এইখানে ওই ডাকাতি বা যেটারে তারা না, আমি এবার যে আগের যে আলোচনা করেছি সেখান থেকেই টানতে পারি। আপনি যদি ধরেন যে ঢাকা ক্যাপিটালস আগের মৌসুম থেকে আসলে যা হয়েছে এরপরে তখন থেকে আসলে অ্যালেক্সকে টার্গেট করে রেখেছিল যে আমার নেক্সট বিপিএল খেলা হলে তুমি আমার টিমে খেলবা। এই যে একটা প্রসেসে হয়তো তারা এগিয়েছে, যেটার কারণে আপনি এই রংপুর থেকে আবার কিন্তু সেই ঢাকা ক্যাপিটালসেই হয়ে গেছে। তারা কিন্তু এই জিনিসটাকে আসলে ধরে রেখেছে, এটা জেদের কথায় বলুন বা লেগে থাকা বলুন, যে তারা একটা ভিশন রেখেছে যে আমি এই প্লেয়ারটাকে খেলাবই। এই যে একটা সিম্পল উদাহরণ দিয়েই কিন্তু আপনার পুরো ইয়াটা আসলে বোঝানো যায় যে কীভাবে একটা মানে একটা কাজ করবেন, আপনার একটা টাইম ফ্রেম আছে, সেইভাবে কাজ করতে হয়। তারপরে এই যে শোয়েব আখতারকে নিয়ে আসছেন তারা, এই যে বড় বড় নামগুলো আসছে, কিন্তু আপনার তো টুর্নামেন্টের বেসটাই আসলে ঠিক না। এই যে বড় বড় নাম আসবে, আমরা নিউজ করছি বা হাইপ উঠছে, কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে গোড়ায় তো গলত আসলে সেই জিনিসটা। আমি আসলে ওই জায়গাটা তার যেতে চাই না যে টুর্নামেন্টের গোড়ায় গলত, কারণ এগুলো আসলে অনেক আলোচনা করেছি। যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি দেখেন যে উসমান খান আসছেন ঢাকার হয়ে, অ্যালেক্স হেলস এখন যুক্ত হবেন, তিনি যেহেতু ওই আবুধাবি নাইট রাইডার্স হয়ে আইএল টি20 খেলবেন, সেখানে 28 তারিখ পর্যন্ত গ্রুপ পড়বেন, তার যদি সেমিফাইনালে যেতে পারেন তাহলে হয়তো আরো 2-3 দিন। তার মানে আমরা ধরে নিচ্ছি যে অ্যালেক্স হেলসকে প্রায় পুরো মৌসুম পাওয়া যাচ্ছে না। পাওয়া যাবে, হ্যাঁ, প্রথম 2-3 হয়তো 2-1 ম্যাচ পাওয়া যাবে না। হ্যাঁ, পাশাপাশি সাইব হাসান, 3 জন ব্যাটসম্যান, মানে 4 জন ক্রিকেটার তারা সাইন করেছেন। তাসকিন আহমেদ সেখানে আছেন। ব্যাটিংটা গতবার তারা যেভাবে ব্যাটিংয়ে ভুগেছে, এইবার কি একটু সলিড মনে হচ্ছে না এখন পর্যন্ত? এখন তো এই যে ওপেনিং প্লেয়ার আপনি সাইফ হাসানের কথা বলছেন, সাইফ হাসান কিন্তু এখন আমাদের মানে হট কেক বাংলাদেশের ক্রিকেটে বলুন, বা আপনি যে ফ্র্যাঞ্চাইজিতে আপনি সাইফ হাসানকে এতদিন কিন্তু আমরা এই টি20 ফর্মেটে আমরা দেখিনি ওইভাবে, কিন্তু তিনি যেভাবে খেলছেন, তিনি অলরেডি টি10-এ খেলছেন। সো তার কিন্তু একটা মানে রিদম এসে পড়েছে টি20 খেলার একটা মৌসুম। তার সাথে যদি হেলস আসে, সেটাও কিন্তু ভালো, গতবার কিন্তু রংপুরে বেশ ভালো একটা গ্লোবালও খেলেছেন তিনি। এই যে উসমান খান, অ্যালেক্স হেলস বা সাইফ হাসান, এই 3 জনের কম্বিনেশন যদি দাঁড়িয়ে যায়, আপনি যদি টপ অর্ডারটা এরকম করে দাঁড়াতে পারেন, টি20 খেলাটা তো আসলে হার্ড হিটিংয়ের খেলা। এখন এই হার্ড হিটাররা যদি আসলে ক্লিক করে, আমার মনে হয় যে আপনি যেটা বলছিলেন যে গতবার যেই প্রবলেমটা হয়েছিল তাদের, যে ব্যাটিংয়ে যে প্রবলেম আছে, সেইটার থেকে হয়তো অনেকটাই উঠতে যাবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে গতবার সাইদ আজমল এসেছিলেন ঢাকার হয়ে,
এবং শাহিদ আফ্রিদি এসেছিলেন চট্টগ্রাম চিটাগং কিংস চিটাগং হিসেবে কিংস হয়ে। মেন্টর হিসেবে বা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। এবার মেন্টর হিসেবে আসছেন হচ্ছে শোয়েব আখতার, তিনি ঢাকার সঙ্গে ঘোষণা দেওয়া হয়েছে। এটা আমি অনেকদিন আগে বলছিলাম যে বিপিএল এর সঙ্গে যুক্ত হবেন, ওটা আমি প্রথমে যেটা শুনেছিলাম যে বিসিবি আসলে অ্যাপ্রোচ করবে, কিন্তু বিপিএল এর অ্যাম্বাসেডর হিসেবে সোর্সটা আসলে বুঝতে বা বলতে ভুল করেছিল, আমরা আসলে ওইভাবেই নিউজটা চালিয়ে দিয়েছিলাম। এখন সত্য কথা যেটা যে তিনি বিপিএল এর সঙ্গে যুক্ত হচ্ছেন, ঢাকার মেন্টর হিসেবে থাকবেন। কিভাবে দেখছেন যে শোয়েব আখতারের মতো একজন কিংবদন্তিকে এভাবে একটা মেন্টর যখন নিয়ে আসবে, তখন তো অবশ্যই বাংলাদেশের প্রিমিয়ার লিগে আসলে পাকিস্তানিদের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স আছে। আপনি প্লেয়ারদের কথাই বলুন, যত বড় বড় প্লেয়ারের নাম বললে আপনি ম্যাক্সিমামই দেখবেন যে পাকিস্তানি প্লেয়ার। সেইখানে পাকিস্তানি প্লেয়াররা আসলে বাংলাদেশ নিয়ে অনেক আগ্রহও থাকে। মানে আপনি এই শহীদ আফ্রিদির কথা বলবেন, এবং বাংলাদেশের দর্শকদের কাছে তাদের অ্যাকসেপ্টেন্সটা অনেক বেশি। হ্যাঁ, সো সেক্ষেত্রে তারা যদি অ্যাভেলেবল থাকে, তাদেরকে আসলে যতভাবে ইনভলভ করা যায় সেটা কিন্তু ভালো। কারণ পাকিস্তানের একটা আফসোস কিন্তু সবসময় থাকে যে তারা আইপিএলের পর্যায়ে আসলে যে খেলে না, বা প্রথমে যে খেলেছে পরে আর খেলতে পারেনি, কোনো কেউই আসলে যুক্ত হতে পারে না। সেটা তারা পিএসএল দিয়ে আসলে নিজেদের করার কারণে, কিন্তু তাদের যে বাইরেও আসলে তাদের যে আছে, বা তাদের এই যে শোয়েব আখতারের মতো একজন পেস বলার যিনি ছিলেন, মানে তুখর, তিনি এখন অ্যানালাইসিসও করেন রেগুলার। মানে আপনি ম্যাচ শেষেই, পাকিস্তানের ম্যাচ শেষেই দেখবেন, বা বড় বড় টুর্নামেন্টে দেখবেন তিনি অ্যানালাইসিস করে থাকেন। তার মানে তার ব্রেইনটা আছে যে একটা টিমকে কীভাবে মোটিভেট করতে হয় বা কীভাবে মেন্টরশিপ দিতে হয়। সো সেই সব চিন্তা করে আসলে শোয়েব আখতার নামটা কিন্তু মানে খুবই ভালো একটা নাম, একটা বড় নাম বাংলাদেশে, হ্যাঁ বলা যেতে পারে। কিন্তু মানে এখন এই নামগুলো আসলে আসছে, সেটা হচ্ছে যে টুর্নামেন্ট আসলে ঠিক মতো হলেই হলো। ধন্যবাদ সাধন ভাই আপনাকে। দর্শক, টুর্নামেন্ট নিয়ে এখনও সংশয় আছে, যদিও 30 নভেম্বর নিলাম হওয়ার কথা, একটা দল পরিবর্তন হওয়ার কথা, ডিসেম্বরের 3য় বা 4র্থ সপ্তাহে বিপিএল শুরু হওয়ার কথা, এগুলো আসলে সবই হওয়ার কথা। আমরা এখন বলতে আপনাকে কোনো নিশ্চয়তা দিতে পারছি না। আপনার কি মনে হয় যে বিপিএলটা আদতে হবে কিনা, কিংবা নিলামটা আসলে সঠিক সময় হবে কিনা, দল হিসেবে কারা আসছে, সেটা আপনার মন্তব্য করতে পারেন। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।